নির্বাচন আয়োজনেই সরকারের অগ্রাধিকার। সংলাপের পর মির্জা ফখরুল, ভোটের আগে সংস্কারের প্রস্তাব জামায়াতের। একযোগে চলবে সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি। পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় শেরপুরে 5 জনের মৃত্যু। ময়মনসিংহ ডুবেছে নিম্নাঞ্চল, দুর্গতদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। বগুড়ায় বজ্রপাতে প্রাণ গেল 2 স্কুল ছাত্রের। নিত্যপণ্যের বাজারে আগুন, বেড়েই চলেছে ডিম মুরগির দর। 20 দিনে 280 কোটি টাকা মুনাফা হাতিয়েছে কর্পোরেট প্রতিষ্ঠান, দাবি পোল্ট্রি অ্যাসোসিয়েশনের। আন্দোলনে আহতদের সর্বোচ্চ চিকিৎসায় বিভিন্ন দেশ থেকে আনা হচ্ছে অভিজ্ঞ চিকিৎসক, জানালেন স্বাস্থ্য উপদেষ্টা। ভোগান্তির শিকার হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। এবং সিন্ডিকেট ভাঙতে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর রিক্রুটিং এজেন্সি উন্মুক্ত করার ইঙ্গিত উপদেষ্টার। দেশটিতে বৈধতা না থাকায় 214 বাংলাদেশি সহ 600-র বেশি অভিবাসী আটক। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। জাতীয় নির্বাচন অনুষ্ঠানই অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। বিএনপিকে এমনই আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সংলাপের পর এমনটা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, দ্রুত ইসি গঠনের জন্য দাবি জানিয়েছেন তারা। এদিকে সংলাপে নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারের উপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে জামায়াত ইসলামী। এছাড়াও আরও কয়েকটি দল আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে অংশ নেন। অন্তর্বর্তী সরকার গঠনের 2 মাসের মাথায় আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার দুপুরের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করে। আধা ঘন্টারও বেশি সময় ধরে বিএনপি নেতাদের সাথে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। পরে মির্জা ফখরুল ইসলাম জানান, নির্বাচনী রোডম্যাপ ছিল তাদের প্রধান আলোচ্য বিষয়, তবে দ্রুত ইসি গঠনেরও দাবি করেছে বিএনপি। নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সে আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি। উনি আমাদেরকে যেটা বলেছেন, যেটা আমাদের 1 নম্বর প্রায়োরিটি। নির্বাচন অনুষ্ঠান তাদের 1 নম্বর প্রায়োরিটি। প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার সহ তাদেরকে ভুয়া নির্বাচন, ব্যর্থ নির্বাচন, আপনার পক্ষপাত দুষ্ট নির্বাচন করার অভিযোগে তাদেরকে আইনের আওতায় আনার কথা বলেছি। কিছু দলকানা বিচারক যারা আছেন তাদেরকে অপসারণ করার কথা বলেছি। আওয়ামী লীগের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা, গায়েবী, ভুয়া, সাজানো, রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত মামলাগুলোকে প্রত্যাহারের জন্য আমরা নীতিগত সিদ্ধান্ত ঘোষণা ও প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার। বিএনপির সঙ্গে আলাপ চলাকালীন সময়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 13 সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নিতে প্রবেশ করেন যমুনায়। আলোচনা শেষে জামায়াতের আমির জানান, ভোটের আগে রাষ্ট্র সংস্কারের দাবি জানিয়েছেন তারা। একটা রোডম্যাপ হবে সংস্কারের, আর একটা রোডম্যাপ হবে নির্বাচনের। সংস্কারটা সফল হলেই নির্বাচনটা সফল হবে। এই জন্য 2টি বিষয়ের উপরে আমরা গুরুত্ব দিয়েছি এবং তাদের সাথে আমাদের আরও ডায়ালগ হবে। আমরা শুরু থেকে বলে আসছিলাম, সংস্কারের জন্য সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই। সেই যৌক্তিক সময়টা কি হবে এটা নিয়ে অচিরেই আমরা কাজ করব। এদিন সংলাপে অংশ নেয় গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক জোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এবি পার্টি। রাজনৈতিক দলগুলো সহ একটা আলাপ আলোচনাটাকে নিবিড় করা, সেটার জন্য আমাদের দিক থেকে আমরা মনে করি যে একটা কাঠামো তৈরি করা দরকার। স্বৈরাচার এবং যারা নাকি এই খুনি এবং ফ্যাসিস্ট, এরা যেন আবার বাংলাদেশের মধ্যে বিশেষ করে যারাই হোক তারা যেন নির্বাচন করার সুযোগ না পায়, এই বিষয়টাও আমরা উপদেষ্টার কাছে বলেছি। পতিত স্বৈরাচারী সরকারের দোষররা যেন কোনোভাবেই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই সংস্কার প্রক্রিয়ায় তারা যেন অন্তর্ভুক্ত হয়ে কোনো ধরনের ষড়যন্ত্রমূলক কোনো কার্যক্রম যেন পরিচালনা করতে না পারে। দায়িত্ব নেওয়ার পর এর আগেও 2 দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সব রাজনৈতিক দল সরকারকে সহায়তা করতে প্রস্তুত। রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একযোগে চলবে। প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ নিয়ে ব্রিফিংয়ে একথা বলেন ডক্টর ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম। আর সংলাপ চলমান প্রক্রিয়া জানিয়ে প্রেস সেক্রেটারি শফিকুর আলম বলেন, রাজনৈতিক দল এই সরকারের অংশ, তাদের সঙ্গে সংলাপ চলবে। সরকারকে সবগুলো দলই নিজেদের সরকার বলে এখনো
বলেছেন তারা নিজেদের সরকার বলে মনে করছেন এবং সরকারকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার ব্যাপারে তারা এখনো দৃঢ়মত পোষণ করেছেন। কমিশনগুলোর প্রস্তাবনার ভিত্তিতে কিভাবে রাষ্ট্রের সংস্কারকে ঢেলে সাজানো হবে এবং সেটার সমান্তরালে কিভাবে নির্বাচনী যে কার্যক্রম বা প্রস্তুতি এগুলো চলমান থাকবে। এই কনসেনসাসের উপর নির্ভর করবে হচ্ছে যে টাইম লাইনটা, কারণ আপনি যেটুকু রিফর্ম করবেন সেটা কতটুকু আসলে সময় লাগছে সেটা দেখার বিষয়। আর ইন দ্য মিন টাইম যেটা প্রফেসর ইউনুস বলেছেন যে ইলেকশনের কাজগুলো এগিয়ে যাবে, ইলেকশনের প্রস্তুতি, ইলেকশন কমিশন ফরমেশন, এগুলোর যে কাজগুলো সেটা এগিয়ে যাবে। এদিকে সংস্কার নয়, নতুন সংবিধান চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে আওয়ামী লীগের দোসরদের বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক। দুপুরে রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে বৈষম্যমুক্ত সশস্ত্র বাহিনী বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজনীয় রূপরেখা শীর্ষক সেমিনারে একথা বলেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। এ সময় ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেন, যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারকে ব্যবস্থা নিতে হবে। এদিকে সেমিনারে বৈষম্যের শিকার সাবেক সামরিক অফিসাররা বৈষম্যহীন ও পেশাদার সামরিক বাহিনী গঠনের গুরুত্ব তুলে ধরেন। বিনা পেনশনে নষ্ট করেছে জাতীয় নিরাপত্তা এবং দ্রুততম সময়ের মধ্যে আমাদের যে বিদ্যমান যে সংবিধানটি রয়েছে এই বিদ্যমান সংবিধানটিকে বাতিল করে দিয়ে সংবিধান অবশ্যই আবার পুনর্গঠন করতে হবে। যেই সংবিধান আমাদেরকে একটা ফ্যাসিস্ট ব্যবস্থা কাঠামোকে আমাদেরকে উপহার দিয়েছে, এই সংবিধানকে বিদ্যমান রেখে আমরা আশা করতে পারি না যে আমাদের বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে যত অপশাসন হয়েছে সেই অপশাসনগুলোর বিচার আমরা নিশ্চিত করতে পারবো। যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ওই সরকারকে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেয়ার সেই ব্যবস্থা এই অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের সময়ে শেষ করতে হবে। অন্য প্রসঙ্গ, ভারী বর্ষণ ও উজানের ঢলে আকস্মিক বন্যায় শেরপুরে 5 জন মারা গেছেন। ময়মনসিংহেও তলিয়েছে নিম্নাঞ্চল। গ্রামের পর গ্রাম ডুবে পানিবন্দী কয়েক লাখ মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। এদিকে বগুড়ায় বজ্রপাতে মারা গেছে 2 স্কুল ছাত্র। টানা বৃষ্টি আর ভারতের মেঘালয় থেকে নামা পাহাড়ি ঢলে আগ্রাসী ময়মনসিংহের 2 জেলার নদ নদী বিপদসীমা ছাপিয়ে পানি ঢুকছে 5 উপজেলার গ্রামের পর গ্রামে। শেরপুরে বৃহস্পতিবার থেকে মহারশী, ভোগাই, চেল্লাখালীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী তীরবর্তী ঝিনাইগাতি, নালিতাবাড়ি ও শ্রীবর্দী উপজেলার 60 গ্রামে পানি ঢুকছে। তলিয়েছে 17,000 হেক্টর জমির রোপা আমন ও প্রায় 600 হেক্টর সবজি ক্ষেত। ভেসে গেছে 2 শতাধিক মাছের ঘের। জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণের দাবি করা হলেও বানভাসী মানুষের অভিযোগ তারা কোনো সহায়তা পাননি। বাড়ি ঘরে পানি উঠছে এবং আমরা রাস্তাতে বাড়ি ঘরে কাগজ দিয়ে ঘর বানাইয়া রয়েছি। ঘর আর পানি, রান্না বাড়া বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, গরু বছর পানি হচ্ছে। অষ্টআশি বন্যার পরে এরকম পানি আমরা কোনোদিন দেখি নাই। হাজার হাজার টাকার মাছ বেচে গা, অনেক বড় বড় মাছ আছিল পুকুরে, মাছ সব চলে গেছে। প্রশাসন থেকে এখন পর্যন্ত কোনো ত্রাণ সহযোগিতা আসে নাই। পানিবন্দীদের উদ্ধারে স্থানীয় প্রশাসনের পাশাপাশি যোগ দিয়েছে টাঙ্গাইল থেকে আসা সেনাবাহিনীর 4টি উদ্ধারকারী দল। অলরেডি প্রায় 200-র উপরে লোকজন আমরা উদ্ধার করেছি এবং এই কার্যক্রম চলমান থাকবে। আমরা চিন্তা করছি আরও ত্রাণ মানুষের কাছে কিভাবে পৌঁছানো যায়। শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার বন্যা পরিস্থিতি আগামী 24 ঘন্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে 2 থেকে 3 দিনের মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে জানান উপবিভাগীয় প্রকৌশলী। ময়মনসিংহ বিভাগ এবং তৎসংলগ্ন উপজেলায় আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি আমরা গতকালকে আমাদের ময়মনসিংহ বিভাগের যে প্রধান নদীসমূহ রয়েছে তা পানি বৃদ্ধির যে হারটা ছিল তার যে বৃষ্টিপাতের ফলে যে হারটা তা বর্তমানে অনেকটাই কমে এসেছে। ফলে বর্তমানে যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সে বৃষ্টিপাতটা অব্যাহত থাকলেও পানি বাড়ার যে হারটা তা অনেকাংশে কমে আসছে। আগামী 2-3 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। উৎপাদক, মধ্যস্বত্বভোগী, পাইকার আর সবশেষে খুচরা কোনো পর্যায়ে ক্রয় বিক্রয়ের কোনো রসিদ দেয়া নেওয়া হয় না ডিম ব্যবসায়ীদের। আর এই কারসাজিতে চট্টগ্রামে লাগামহীন ডিমের বাজার। যদিও পাইকার ব্যবসায়ীদের দাবি এখানে তাদের কারসাজির কোনো সুযোগ নেই। উৎপাদক পর্যায়ে বাড়াতে হবে মনিটরিং। আশরাফুল আলম মামুনের ছবিতে ফেরদৌস লিপির রিপোর্ট।
চট্টগ্রামে প্রতিদিন প্রায় 25 লাখ ডিমের চাহিদা রয়েছে, যার প্রায় 80% টাঙ্গাইল ও বাকি অংশ আসে গাজীপুর ও সাভার থেকে, যা সরবরাহ করেন পাহাড়তলী বাজারের পাইকাররা। মাসখানেক ধরে অস্থির বন্দরনগরী ডিমের বাজার। চট্টগ্রামের পাইকারি বাজারে ডিমের ডজন 154 টাকা আর খুচরায় বিক্রি হচ্ছে 175 টাকায়, যা সরকার নির্ধারিত দাম থেকে 33 টাকা বেশি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানেও মিলেছে দাম নিয়ে কারসাজি। অসাধু ব্যবসায়ীদের কাছে পাওয়া যায় না ক্রয় বিক্রয়ের রসিদ। অধিক মুনাফার জন্য ডিমের ক্রয় ও বিক্রয় মূল্য লুকিয়ে রাখে। ক্রয় ভাউচার তো উনি রাখছেন না, আবার উনি নিজেও আবার বিক্রয় ভাউচারটা দিচ্ছেন না। উনি কিন্তু পাইকারি বিক্রেতা। একজন খুচরা বিক্রেতা যেটা করতে পারেন যে আমাকে ভাউচার দেয়নি, তো এই অজুহাতটা দেখিয়ে খুচরা বিক্রেতা মিথ্যারও আশ্রয় নেয় যে ডিমের আমি বেশি দাম দিয়ে কিনেছি। পাহাড়তলী বাজারে ডিমের দামের কারসাজির সত্যতা মিলেছে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধেও। উৎপাদন পর্যায়ে কঠোর মনিটরিং না থাকাকেই দুষছেন পাইকাররা। আমরা তো এটা প্রোডাকশন করতেছি না, প্রোডাকশন ওইখান থেকে হইতেছে, তাহলে ওইখানে যাওয়ার দরকার। মেন দরকার হলো গাড়িতে। যারা আনে ওরা মালগুলো দিনে আনে দিনে বিক্রি করে, এখানে স্টক করা তো দিন কোনো সুযোগ নাই। মূল জায়গাতে হাত দিলে এখানে অটোমেটিক কমে যাবে। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে, ডিমের বাজারের অস্থিরতার কারণ চিহ্নিত হলেও জরিমানাতে সীমাবদ্ধ আইনি ব্যবস্থা। কর্পোরেট গ্রুপ, আবার কয়েকজন বড় আমদানি পাইকারি ব্যবসায়ী, তারা এগুলোর সাথে জড়িত। তো তারা আসলে ম্যানিপুলেট করে দামটা বৃদ্ধি করতেছে। এটাই ছিল আসলে মূল কারণ। যেহেতু দীর্ঘদিন ধরে অনিয়ম করে পার পেয়ে যাচ্ছেন, তারা বারবার কিন্তু এই অনিয়মে উৎসাহিত হচ্ছেন। সরকার নির্ধারিত দামে ডিম বিক্রি নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান সাধারণ মানুষের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। যে কোনো মূল্যে ডিম, আলু, পেঁয়াজ সহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে চায় সরকার। বাজার তদারকিতে গিয়ে ব্যবসায়ীদের সাফ জানিয়ে দিলেন বাণিজ্য সচিব। যদিও ব্যবসায়ীদের দাবি বাড়তি দামে বিক্রি করেও লোকসান গুনছেন তারা। এদিকে ডিম, মুরগির বাচ্চার দাম বাড়িয়ে 20 দিনে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো 280 কোটি টাকা অতিরিক্ত মুনাফা করেছে বলে দাবি করেছে প্রান্তিক খামারিদের সংগঠন বিপিএ। সরকারি দফতর থেকে যৌক্তিক মূল্য নির্ধারণ, বাজার তদারকি, পণ্য পরিবহনে চাঁদাবাজি বন্ধের দাবি তুলেও যখন কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না নিত্যপণ্যের বাজার, তখন বাজার মনিটরিংয়ে বের হলেন স্বয়ং বাণিজ্য সচিব। শনিবার সকালে রাজধানীর শ্যামবাজারে গিয়ে আড়তে ঘুরে দাম ও পণ্যের সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এর আগে সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসে সাফ জানিয়ে দেন, যে কোনো মূল্যে নিত্য পণ্যের দাম কমাতে চায় সরকার। ব্যবসায়ীরা সহযোগিতা না করলে প্রশাসন কঠোর হবে বলেও হুঁশিয়ারি দেন বাণিজ্য সচিব। সরকারের একদম পরিষ্কার মেসেজ হলো যে দ্রব্যমূল্য কমাতে হবে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকতে হবে। এই জন্য সরকার এখানে যা যা করা দরকার সেটা করবে। যদি দেখি যে না আপনাদের সাথে কথাবার্তা বলে যদি আমাদের সহযোগিতা না পায় বা আমাদের হয়তো আরো কঠোরতর চিন্তা ভাবনা আমাদের করতে হবে। কেন নির্ধারিত দামে পণ্য বিক্রি করছেন না, এমন প্রশ্নের জবাবে ব্যবসায়ীদের উত্তর, আমদানি থেকে বিক্রি পর্যন্ত কাঁচা পণ্য নষ্ট হয়ে ওজন কমে যাওয়া সহ নানা কারণে বাড়তি দামে বিক্রি করেও লোকসানের মুখে পড়ছেন তারা। প্রত্যেকটা বাইরের পেঁয়াজে ব্যাপক লস হচ্ছে, তো লস হবার কারণে ভবিষ্যতে হয়তো ইম্পোর্টাররা লস দিয়ে পেঁয়াজ আনবে না। অন্যান্য দেশের পেঁয়াজ তো এখন আপাতত না গিয়া, পাকিস্তানি আইতো কয়দিন আগে, তুরস্কতে আইতো, এটি মনে বন্ধ। ইন্ডিয়ানের আমদানি বেশি এখন। পাইকারি পর্যায়ে তো আমদানি দাম কমে নাই, দেখা যাচ্ছে 2-1 টাকা কমছে। তাও 2-1 টাকা কমলে তো খুচরা আমাদের 5 টাকার নিচে কমানো সম্ভব হয় না। এদিকে বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপিএ দাবি করেছে, ডিম, মুরগির বাচ্চার দাম বাড়িয়ে গত 20 দিনে 280 কোটি টাকা অতিরিক্ত মুনাফা করেছে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। কর্ণফুলী টানেল সহ মেগা প্রকল্পের দুর্নীতি অনুসন্ধানে চট্টগ্রামে শ্বেতপত্র কমিটি। উন্নয়নের আড়ালে 9-6 অভিযোগ স্থানীয়দের, অধিকার আদায়ে সচেতন হওয়ার আহ্বান। এবার আর সিন্ডিকেট করে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে দেওয়া হবে না। রিক্রুটিং এজেন্সি উন্মুক্ত করে দেওয়ার কথা জানালেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ওয়ার্ক পারমিট পেয়েও যেতে না পারা 18,000 কর্মীকে দ্রুত পাঠানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি। এছাড়া মধ্যপ্রাচ্য প্রবাসীদের জন্য 2 সপ্তাহের মধ্যে বিমানবন্দরে বিশেষ লাউঞ্জের ব্যবস্থা করা হবে বলেও জানান উপদেষ্টা। মালয়েশিয়ায় বেঁধে দেওয়া সময়সীমা গত 31 মের মধ্যে দেশটিতে যেতে না পেরে প্রায় 18,000 বাংলাদেশি কর্মীর ভবিষ্যৎ নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। দায়িত্ব গ্রহণের পর থেকেই বিষয়টি শুরু হওয়ার চেষ্টা করে আসছিল অন্তর্বর্তী সরকার। শুক্রবারের ঝটিকা ঢাকা সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কাজের অনুমতি পেয়েও যেতে না পারা কর্মীদের দ্রুত সেদেশে নিতে ব্যবস্থার আশ্বাস দিয়ে যান।
এ অবস্থায় সিন্ডিকেটের হাত থেকে রক্ষা করতে মালয়েশিয়ায় লোক পাঠানোর রিক্রুটিং এজেন্সি উন্মুক্ত করে দেয়া হবে বলেও জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা। 100 জনের যে সিন্ডিকেট ছিল, সিন্ডিকেট শব্দটা উচ্চারণ করিনি, আমি বলেছি যে রিক্রুটমেন্ট প্রসেসটাকে ওপেন করে দেওয়ার জন্য সকল আপনারা যারা রিক্রুটিং এজেন্সি আছে সবার জন্য ওপেন করার জন্য, ট্রান্সপারেন্ট করার জন্য। মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি জনশক্তির স্বাস্থ্য ও পেশাগত নিরাপত্তা কল্যাণের লক্ষ্যে শনিবার বিকেলে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ ওনার্স কল্যাণ বোর্ডের সঙ্গে চুক্তি হয় মালয়েশিয়ার সামাজিক নিরাপত্তা সংস্থা পার্কেসুর। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর আসিফ নজরুল আরও জানান, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মরত শ্রমিকদের যাতায়াতের বিড়ম্বনা এড়াতে তাদের জন্য বিমানবন্দরে চালু করা হচ্ছে বিশেষ লাউঞ্জ। 2 সপ্তাহ মধ্যে হয়ে যাবে, আমরা জায়গাও মোটামুটি ঠিক করেছি এবং এটা ইনশাআল্লাহ এটা হলে আমাদের প্রবাসী শ্রমিক ভাইদের যন্ত্রণার অনেক লাঘব হবে। এটার পাশাপাশি অন্যান্য যে সুযোগ সুবিধা, ওনারা এয়ারপোর্টে যাওয়ার সাথে সাথে প্লেনে ওঠার আগ পর্যন্ত, প্লেনে ওঠার আগে যে লাউঞ্জটা আছে লাস্ট লাউঞ্জ, সেটুকু পর্যন্ত তাকে প্রতিটা স্তরে ওনাদের সাথে মানুষ থাকবে। পার্কেসোর গ্রুপ চিফ এক্সিকিউটিভ জানান, মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে সে দেশের শ্রমিকদের বৈষম্য নিরসন ও তাদের নিরাপত্তা নিশ্চিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। We want to look into welfare of workers. That's why there's no discrimination between the local workers and also the foreign workers. That is the reason why we embark into social protection. মালয়েশিয়ায় নতুন কর্মী পাঠাতে সে দেশের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বিগত সরকারের এমপি ও মন্ত্রীদের ধরতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বানও জানিয়েছেন তিনি। বিকেলে এপিবিএন সদর দপ্তরে শহীদ মীর মুগ্ধের স্মরণ সভা, মীর মুগ্ধ ভবন এবং এপিবিএন স্কুল অ্যান্ড কলেজের প্রবেশ তোরণ উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, সাংবাদিকদের প্রয়োজনে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। এ সময় তিনি আরও বলেন, সরকার পতনের পরের 3 দিন সরকারের শীর্ষস্থানীয় অনেকে সীমান্ত দিয়ে পালিয়েছেন, যা এখন আর সম্ভব নয়। সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। বর্ডারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে, বা যারা পালিয়ে গেছে তারা হলো 5, 6, 7 এই 3 দিনই সবচেয়ে বেশি পালিয়ে গেছে। এখন কিন্তু পালানোটা তাদের জন্য বেশ দূর হয়ে গেছে। আপনারা ইনভেস্টিগেশন জার্নালিজম করেন, আপনারা কাইন্ডলি আমাদের 2-1 ইনফরমেশন দেন। আপনার যদি এই জন্য যদি আপনাদের কিছু খরচ হয়, আমরা ওটা বিয়ার করবো। যারা যারা শাহাদাত বরণ করেছে এরা সবাই যেন শহীদের মর্যাদা পায়, এবং যারা অসুস্থ আছে এই সবাই চিকিৎসা ব্যবস্থা কিন্তু সরকার করবে। এদের যদি বিদেশে পাঠানো দরকার হয় তাও ব্যবস্থা করা হবে। বন্দরনগরী চট্টগ্রামে আওয়ামী শাসনামলের নানা খাতের দুর্নীতি অনিয়মের তথ্য সংগ্রহ করল শ্বেতপত্র প্রণয়ন কমিটি। মেগা প্রকল্প সহ উঠে আসে সরকারি নানা খাতে অনিয়মের তথ্য। কমিটির প্রধান সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য নাগরিক অধিকার আদায়ে সবাইকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান। সমাজের নানা পেশা ও খাত সংশ্লিষ্ট 2 শতাধিক নাগরিক শনিবার বিকেলে উপস্থিত হন বন্দরনগরী চট্টগ্রামে শ্বেতপত্র প্রণয়ন কমিটির জনশুনানিতে। আওয়ামী আমলে হওয়া বিভিন্ন প্রকল্প ও খাতের দুর্নীতি এবং লুটপাট নিয়ে আলোচনা করেন তারা। সামগ্রিকভাবে আমরা যে সমস্যার জনশুনানিতে উঠে আসে চট্টগ্রামের বড় প্রকল্প কর্ণফুলী টানেল, জলাবদ্ধতা, দ্রব্যমূল্যের লাগামহীনতা, সিডিএ, ওয়াসা, কক্সবাজার রেললাইন প্রকল্প, বিদ্যুৎ ও ব্যাংকিং এর মতো সরকারি নানা প্রকল্প ও খাতের অনিয়ম সহ দুর্নীতির নানা দিক। উঠে আসে নাগরিকদের দীর্ঘদিনের জমে থাকা বঞ্চনার কথাও। ওই ভ্যালুয়েশন কোম্পানিকে দিয়ে 1 লাখ টাকার প্রপার্টিকে 1 কোটি টাকায় দেখা যাচ্ছে। আমি উদাহরণস্বরূপ আমার কাছে ফাইল আছে। পলিসিতে ছিল 2021 সালের মধ্যে এটা 3 লাখ টাকা হবে ভাতা পলিসিতে, কিন্তু তাও হয়নি। নারীদের প্রতি একটা রেশিয়াল লাশ ছড়ানো হচ্ছে পুরো সোশ্যাল মিডিয়ায়। তো আমি চাই যে এগুলো সবকিছু হচ্ছে সুষম বিচার হোক, সুষ্ঠু বিচার হোক। কত বিলিয়ন ডলার এভরি ইয়ার আমরা ড্যামেজ আর এক্সট্রা ফ্রেডে বিদেশ চলে যাচ্ছে, এটা আমাদের ফরেন কারেন্সি ডাইরেক্ট লস। শুনানিতে তথ্যপাত্র সংগ্রহের পাশাপাশি শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, পুরানো সিন্ডিকেটের পরিবর্তে নতুন সিন্ডিকেট চায় না জনগণ। নাগরিক অধিকার আদায়ে সবাইকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান তিনি। পুরানো সিন্ডিকেটের বদলে আমরা তো নতুন সিন্ডিকেট চাই না। সামগ্রিকভাবে আমরা যে সমস্যার মোকাবেলা করছি তার আয়তন, তার ব্যাপ্তি কত ব্যাপক এবং গভীর, তাহলে প্রতিটি মানুষের এইটা পরিবর্তনের জন্য অংশগ্রহণ থাকবে। কেউ আমাদের জন্য করে দিয়ে যাবে, এটা হবে না। আমাদের নিজেদের দায়িত্ব নিয়ে আমাদের নাগরিক অধিকারকে
আমাদের উসুল করে নিতে হবে। দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরে গত 28 আগস্ট সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে 12 সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়। প্রকল্প ধরে অনেক আলোচনা হয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। এবার বাণিজ্যের সময়। দফায় দফায় দেন দরবার করে 4 বছরেও বিদেশি ক্রেতার কাছ থেকে পোশাক রপ্তানির 130 কোটি টাকা আদায় করতে পারেনি দেশের 36টি প্রতিষ্ঠান। বিল অব লেভিং ছাড়া এই পণ্য পরিবহন প্রতিষ্ঠান এক্সপো ফ্রেইট লিমিটেড যুক্তরাজ্যের ডেভেনহ্যামকে পোশাক সরবরাহ করা এই পরিস্থিতি তৈরি হয়েছে। আজ সংবাদ সম্মেলন ডেকে বকেয়া পরিশোধে এক্সপো ফ্রেইট লিমিটেডকে 15 দিন সময় বেঁধে দিয়েছে ডেভেনহ্যাম ভেন্ডর্স কমিউনিটি। প্রায় 150 বছরের পুরনো যুক্তরাজ্য ভিত্তিক পাবলিক লিমিটেড প্রতিষ্ঠান ডেভেনহ্যামের কাছে পোশাক বিক্রি করে বিপাকে দেশের 36টি প্রতিষ্ঠান। উদ্যোক্তাদের দাবি, বর্তমানে দেউলিয়া হওয়া ডেভেনহ্যামের কাছে 2020 সাল পর্যন্ত $70.48 মিলিয়ন পণ্য রপ্তানি করা হয়। নিয়ম অনুযায়ী রপ্তানি কার্যক্রম সম্পন্ন হওয়া এবং রপ্তানি মূল্য আদায়ের পর ডেভেনহ্যামের মনোনীত পণ্য পরিবহনকারী প্রতিষ্ঠান এক্সপো ফ্রেইট লিমিটেডকে বিল অফ লেডিং দেবেন রপ্তানিকারকরা। এরপর ডেভেনহ্যামকে পণ্য সরবরাহ করতে পারবে এক্সপো ফ্রেইট লিমিটেড। উদ্যোক্তাদের অভিযোগ, বিল অফ লেডিং ছাড়াই পণ্য সরবরাহ করেছে এক্সপো ফ্রেইট। হয় সে ব্যাংক গ্যারান্টি নিবে বায়ারের কাছ থেকে, যে ব্যাংক আমার পেমেন্ট কনফার্মেশন দিবে, অথবা আমাদের বিল ইনভয়েস করবে। সে যেহেতু কিছুই করে নাই, উইদাউট অল পেপারস সে আপনার গুডস বায়ারকে দিয়ে দিয়েছে, তার মানে সে বাংলাদেশের আইন ভঙ্গ করেছে। এইটাই হলো ইএফএল ফল্ট। দেন দরবার করে গত 4 বছরে পাওয়া গেছে $60 মিলিয়ন। এখনো বাকি $10.21 মিলিয়ন বা 130 কোটি টাকা। এই অর্থ আগামী 15 দিনের মধ্যে পরিশোধ না করলে এক্সপো ফ্রেইট লিমিটেডের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় ডেভেনহ্যাম ভেন্ডর্স কমিউনিটি। ইএফএল এবং অন্যান্য ক্যারিয়ারদের 15 দিনের মধ্যে অর্থ প্রদান করতে হবে। তারা ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেব। আমরা সমস্ত গার্মেন্টস কোম্পানি থেকে ইএফএলকে ঘেরাও করতে বাধ্য হব। সংবাদ সম্মেলনে জানানো হয়, ভুক্তভোগী 36 প্রতিষ্ঠান বছরে $5 বিলিয়ন পোশাক রপ্তানি করে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আগামী 1 নভেম্বর থেকে দেশের সব কাঁচাবাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধ অভিযান শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিন আহমেদ। শনিবার রাজধানীর শান্তিনগর বাজার কমিটির অফিসে পলিথিনের ব্যাগ নিষিদ্ধের বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় কথা বলেন পরিবেশ সচিব। বলেন, 2002 সাল থেকে আইন করে পলিথিন নিষিদ্ধ করা হয়েছে, তারপরও বন্ধ হয়নি উৎপাদন। অস্থিরতা কাটিয়ে পাহাড়ে ফিরতে শুরু করেছে স্বস্তি, তবে এখনও আতঙ্ক কাটেনি পাহাড়ের বাসিন্দাদের মধ্যে। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় স্থানীয়দের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে প্রশাসন। পাশাপাশি হতাহতের পরিবারকে পুনর্বাসনের কথা জানিয়েছে জেলা প্রশাসন। ছোটন বিশ্বাসের তোলা ছবি ও জিতেন বড়ুয়ার তথ্যে রিপোর্ট। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা করে শান্তি ফেরাতে এখন নিরাপত্তা বাহিনী সহ কাজ করছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি সুশীল সমাজ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের নিয়ে সম্প্রীতি সমাবেশ ও সহাবস্থান ধরে রাখতে কাজ করছে তারা। সংঘাত নয়, সহনশীলতা ও আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো পরিস্থিতি মোকাবিলার আহ্বান সুশীল সমাজের। যে পরিস্থিতি ছিল, আমরা আগে চলাচল করতে পারতেছিলাম না, এখন মোটামুটি স্বাভাবিক হয়ে গেছে, আমরা চলাচল করতে পারতেছি। শান্ত পরিস্থিতিকে আরও উন্নত করতে হবে, মেরামত করতে হবে। আশা করি আগামীতে এইভাবে সব ঠান্ডা হয়ে আসবে, মানুষের আতঙ্ক কেটে যাবে। মানুষের মধ্যে ভয় উৎকণ্ঠা এখনো রয়ে গেছে, তো এটা কেটে ওঠার জন্য সকলের সহযোগিতা দরকার। এদিকে সহিংসতার ঘটনার 1 সপ্তাহ পেরিয়ে গেলেও সরকারিভাবে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি হয়নি। তবে স্থানীয় প্রশাসন বলছে, বাজার ব্যবসায়ী, ক্ষতিগ্রস্ত লোক ও সাংবাদিকদের নিয়ে ভুক্তভোগীদের তালিকা নিরূপণের কাজ চলছে। সবাই সাথে সংগতি রেখে আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 6 কোটি টাকার মতো হবে। আর ক্ষতিগ্রস্ত যে সকল ব্যবসায়ী
তাদের তালিকা সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় তৈরি করা হয়েছে এবং এটি যথাযথ কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করা হয়েছে এবং শীঘ্রই তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। তবে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা ও পুনর্বাসনের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা কিন্তু বিভিন্ন উপজেলায় সম্প্রীতি সভা করছি যাতে করে সহাবস্থা নিশ্চিত হয় এবং সহিংসতা পরিহার হয়। এছাড়া এটাকে কেন্দ্র করে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি আমরা নিরূপণ করছি। খাগড়াছড়ি ও দীঘিনালায় দুই পক্ষের সংঘর্ষে 87টি দোকান পুড়িয়ে দেওয়া হয়, ভাঙচুর ও লুটপাট করা হয় 26টি ব্যবসা প্রতিষ্ঠানে। সময় সংবাদ, খাগড়াছড়ি। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন সর্বনিম্ন। শিক্ষকরা বলছেন তাদের বেতন দেওয়া হয় তৃতীয় শ্রেণীর কর্মচারীর গ্রেডে, যা দিয়ে জীবনযাত্রার ব্যয় মেটাতেই হিমশিম অবস্থা। শাকির আহমেদের রিপোর্ট। দূর করার জন্য আপনাদের রাজধানীর মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুন নাহার লিপি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষিকা হওয়ার পর তিনি যা বেতন পাচ্ছেন তা দিয়ে পরিবারের খরচ মেটানো তো দূরের কথা, ঢাকায় মাথা গজার বন্দোবস্ত করতেই হিমশিম অবস্থা। প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষকের টিফিন ভাতা যদি 60 টাকা বা তার চেয়ে একটু বেশি হয়, এর চেয়ে লজ্জার কোথায় আছে বলেন? নিত্য পণ্যের যে পরিমাণ দাম সেটির সাথে যদি আপনি সমন্বয় করতে যান, মাসের 15 দিন পরে হাতে কিন্তু আর উদ্বৃত্ত অর্থ থাকে না। একই অবস্থা অন্যান্য শিক্ষকদেরও। যুগের পর যুগ নেই পদোন্নতি, বেতন দেয়া হয় 13তম গ্রেডে। শিক্ষকদের তৃতীয় শ্রেণীর কর্মচারীর গ্রেডে বেতন দিয়ে সুনাগরিক তৈরির দায়িত্ব দেয়াকে বৈষম্যমূলক বলছেন তারা। সরকারি পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়গুলোতে একই শিক্ষাগত যোগ্যতা স্নাতক দ্বিতীয় বিভাগ তাদেরকে 10ম গ্রেড দেওয়া হয়েছে, আমাদেরকে কিন্তু 13তম গ্রেড দিয়ে তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে রাখা হয়েছে। চাকরির শুরু থেকে আমরা সহকারী শিক্ষক হিসাবে ঢুকি, আমরা সহকারী শিক্ষক হিসাবেই রিটায়ারে চলে যাই। বৈষম্যটা অনেক বেশি। সরকারি আসে আশ্বাস দেয় যে এই করব, আপনাদের এই করব, প্রমোশন দিব, সবাই শুভঙ্করের ফাঁকির মতন অবস্থা। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম বেতন পান বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা, অঙ্কে যা $170। মালদ্বীপের শিক্ষকরা বাংলাদেশের শিক্ষকদের তুলনায় প্রায় 5 গুণ অর্থাৎ $953 বেতন পান। শিক্ষাবিদরা বলছেন মেধাবীদের এই পেশায় আকৃষ্ট করতে সামাজিক মর্যাদা ও বেতন সহ সুযোগ সুবিধা বাড়ানোর বিকল্প নেই। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যে করুণ দশা আমরা জানি। 20 টাকা বেতনে শুরু হয়েছিল এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা, এখনও আমরা সেই জায়গায় রয়ে গেছি। এটি পরিবর্তন করা ছাড়া, বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সম্মান, অর্থনৈতিক মর্যাদা বাড়ানো ছাড়া কোনোভাবেই আমি মনে করি বাংলাদেশের প্রাথমিক শিক্ষার গুণগত মান বাড়ানো সম্ভব নয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে প্রাথমিক শিক্ষকদের সুযোগ আরও বাড়ানোর বিষয়ে তারা আন্তরিক। শিক্ষকদের সুবিধাদি অ্যাড্রেস করার জন্য সরকার কিন্তু প্রয়োজনীয় কার্যক্রম হাতে নিয়েছে। দেখুন, সেটা আমার মনে হয় যে সরকারের সক্রিয় বিবেচনায় আছে। আর্থিক সুযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি পেশাগত দক্ষতায়ও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দুর্গোৎসব উদযাপনে সবার নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকবে সেনাবাহিনী। নির্ভয়ে সবাইকে মণ্ডপে আসার আহ্বান জানালেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এছাড়াও সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় সতর্ক অবস্থানে থাকবে গোয়েন্দা পুলিশ ও আনসার সদস্যরা। আশ্বিনের শুক্লপক্ষ হয়েছে দেবী পক্ষের সূচনা। দোলায় চেপে মর্তে আসবেন দেবী, সঙ্গ দেবেন কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী। হিন্দু ধর্মাবলম্বীদের এই বিশ্বাস থেকেই চলছে শারদীয় দুর্গোৎসবের শেষ সময়ের প্রস্তুতি। তবে দেশের বিভিন্ন স্থানে সনাতন সম্প্রদায়ের উপর বিচ্ছিন্ন হামলার খবরে চিন্তার মেঘ ঘনীভূত হচ্ছে। নিরাপত্তা নিয়েও সৃষ্টি হয়েছে শঙ্কা। অনেকটা অন্যরকম পরিস্থিতি, তারপরেও মা দুর্গা যা করবে ভালোর জন্যই করবে, সবার মঙ্গল করবে তিনি। সবাই আমাদের পাশে থাকবে, আমরাও পাশে থাকবো। দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে শনিবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে যান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় নির্ভয়ে পূজা মণ্ডপে আসার আহ্বান জানান সেনাপ্রধান। বলেন, নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপনে জেলায় জেলায় সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। সবাই যার যার ধর্ম শেষে পালন করবে, সেজন্য যা কিছু করতে হয় সেটা আমরা করব। আমরা যে এখন মাঠে আছি, আপনারা নির্ভয়ে
আপনাদের পূজা মণ্ডপে যাবেন। এদিকে আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে শুধু রাজধানী নয়, সারা দেশেই গোয়েন্দা পুলিশ সতর্ক অবস্থানে থাকবে বলে জানিয়েছে নবনিযুক্ত ডিবি প্রধান। পূজা উৎসবে পুলিশের পাশাপাশি ডিবির টিম সাদা পোশাকে দায়িত্ব পালন করবে, যাতে উৎসবে মেতে উঠতে পারে প্রিয় নগরবাসী। অন্যদিকে খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতরে সংবাদ সম্মেলনে পূজার নিরাপত্তা নিশ্চিতে 32,666টি মণ্ডপে 2,12,192 জন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ভিডিপি সদস্য মোতায়েন করা হবে বলে জানান বাহিনী প্রধান। পুলিশ এবং আমরা সমন্বিত করে বাংলাদেশ সেনাবাহিনীর সাথেও সমন্বয় করে আমরা এই পূজা মণ্ডপগুলো প্রত্যেকটাতেই মূলত আমরা যেটা করছি, যেগুলো অতি গুরুত্বপূর্ণ সেগুলোতে আমাদের মূলত 8 জন করে থাকবে। এবছর প্রথমবারের মতো 64টি জেলায় আনসার ব্যাটালিয়নের 92টি টিম মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। পশ্চিমবঙ্গের বিভিন্ন মণ্ডপে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। শহরের একটি মণ্ডপে পূজার থিমে তুলে ধরা হয়েছে বাংলাদেশ ভারত সম্পর্কের নানা দিক। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। দক্ষিণ কলকাতার হরিদেবপুরে এবারের পূজার থিম বাংলাদেশ ভারত সম্পর্ক। আর এই সম্পর্কের কথা বললেই উঠে আসবে 1971 সাল। দুই দেশের সীমান্ত, কাঁটাতারের বেড়া কিংবা ঘটিদের মোহনবাগান অথবা বাঙালদের ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। আসবে নদী, ক্ষেত, মাছ, নির্লিপ্ত প্রকৃতির কথা। আর এই মণ্ডপে প্রবেশ করলেই মনে হয় এক ফ্রেমে বাঁধানো রয়েছে প্রতিবেশী দুই দেশ। আমরা তো সবাই বাঙালি, বাংলাদেশে যারা আছে তারাও বাঙালি, আমরা এখানে যারা আছি কিন্তু সবাই বাঙালি। তা আমরা চাইছি এই একটা থিমের মাধ্যমে, এপার বাংলা ও বাংলা এই থিমটা যেটা আমরা করছি, এর মাধ্যমে আমরা সবাইকে একত্র করতে চাই। আমরা সবাই এক, এই মেসেজটা আমরা দিতে চাই। গোটা বিশ্বে এখন সবচেয়ে আলোচিত বিষয় বিশ্ব উষ্ণায়ন, আর এর জন্য দায়ী নগরায়নের জন্য গাছ কেটে সবুজ ধ্বংস করা। দক্ষিণ কলকাতার লালাবাগানের এবারের পূজার থিম সবুজ বাঁচাও। দশভুজা দেবী দুর্গা থেকে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সবাইকেই বসানো হয়েছে সবুজ পৃথিবীর ওপর। গাছ দিয়ে মণ্ডপ সাজানোর মধ্য দিয়ে বার্তা দেওয়া হয়েছে পরিবেশ রক্ষার। সমাজে যেভাবে পরিবেশ দূষণ হচ্ছে, যেভাবে গরম বাড়ছে, যেভাবে গাছপালা নষ্ট হচ্ছে, যেভাবে প্রমোটিং হচ্ছে, আদার সবই আপনারা বুঝতে পারছেন। সেই জায়গায় দাঁড়িয়ে অক্সিজেনের যেভাবে অভাব হয়ে পড়ছে, তার জন্য উনি বলছে আমাদের ক্লাবের তরফ থেকে যদি এই বার্তাটা সারা সমাজের কাছে পৌঁছে দেওয়া হয়, ঠিক আছে, এই কনসেপ্টটা আমাদের জন্য খুব আইডিয়াল। কলকাতায় টানা রিকশার প্রথম চাকা খুঁড়তে শুরু করে 1890 সালে। 2000 সালের পর থেকে ধীরে ধীরে বিলুপ্ত হতে শুরু করে এই যানবাহন। গড়িয়াহাটের হিন্দুস্তান পার্কে এবার জায়গা পেয়েছে কলকাতার ঐতিহাসিক এই স্মারক। টানা রিকশাকে থিম করে নজর কাটছে দর্শনার্থীদের। একটা কালচারাল আমাদের যে রিকশা কত ইম্পর্টেন্ট জিনিস, ওটা দেখানো হচ্ছে। কলকাতায় এবার 3000 মণ্ডপে হবে দুর্গাপূজা। তবে থিম, আলো কিংবা ভিড়, সব ক্ষেত্রেই উত্তর কলকাতার চেয়ে বরাবরই আলোচনায় থাকতে চায় দক্ষিণের পূজা মণ্ডপগুলো। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। জাতিসংঘ অধিবেশনের আদলে তৃতীয়বারের মতো ঢাকায় অনুষ্ঠিত হলো মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্স। 3 দিনব্যাপী কনফারেন্সের সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস.ওয়াই রামাদান এবং কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ। এবারের অধিবেশনে অংশ নেয় দেশের 91 স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের 3 শতাধিক শিক্ষার্থী। এ ধরনের আয়োজনে শিক্ষার্থীরা কূটনৈতিক শিষ্টাচার, দ্বিপাক্ষিক আলোচনায় পারদর্শী, আত্মবিশ্বাসী ও মুক্ত চিন্তা চর্চায় দক্ষ হয়ে উঠবে বলে আশা আয়োজকদের। জিআই পণ্যের ঝুড়িতে ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত মিষ্টি ছানামুখী যুক্ত হওয়ায় আনন্দে ভাসছেন স্থানীয়রা। তারা বলছেন এর মাধ্যমে জেলার নাম উজ্জ্বলের পাশাপাশি উন্মোচিত হয়েছে ব্যবসার নতুন দ্বার। আর রপ্তানিযোগ্য পণ্যের তালিকায় একে যুক্ত করতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। হৃদয় পালের ছবিতে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। দেখতে চতুর্ভুজ আকৃতির মিষ্টির উপরের অংশে চিনির আবরণ, ভেতরে দুধের ছানা, এর নাম ছানামুখী। খাবারটির স্বাদের ভিন্নতা যে কাউকে আকৃষ্ট করবে। এই মিষ্টি সবচেয়ে বেশি উৎপাদন হয় ব্রাহ্মণবাড়িয়ায়। সম্প্রতি শিল্প মন্ত্রণালয়ের প্যাটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মিষ্টান্নটি জিআই পণ্য হিসেবে তালিকাভুক্ত হয়। এতে খুশির জোয়ার বইছে মিষ্টি ব্যবসায়ী সহ জেলার সর্বস্তরের মানুষের মাঝে। ছানাটা কাইটটা এবার পানি জড়াইয়া মার্কিন কাপড়ে আমরা লটকে বাইন্দা থই,
এই আধা ঘন্টা 1 ঘন্টা যখন পানিটা জ্বর একটু শক্ত হয় এরপরে খাইটা পিস করে আমরা চিনি শিরাতে সিদ্ধ করি ছানামুখিটা। খুবই আনন্দিত, খুবই খুশি যেন সেই সুনাম ঠিক থাকে, সেই দোয়া সবাই করবেন। আমাদের একটা ব্রাহ্মণবাড়িয়ার গর্ব, ব্রাহ্মণবাড়িয়াবাসীর গর্ব। এই ছানামুখিগুলো আমরা একদম সুস্বাদু। তারপরে ছানামুখিগুলো অরিজিনাল আপনার ছানা থেকে করা হয়। আমরা ইন্ডিয়ান পাকিস্তানি বন্ধু বান্ধব যারা আছে এদেরকে আমরা গিফট করি এবং আরব দেশের যারা আছে রপ্তানিযোগ্য পণ্যের তালিকায় ছানামুখিকে অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন জেলা প্রশাসন। উৎপাদনকারী যারা আছেন তাদের সাথে এবং সুধীজন যারা আছেন তাদের সাথে আমরা সবাই বসে যে এটাকে আরও দেশে এবং বিদেশে এটাকে কিভাবে বিস্তৃত করা যায়, সেটা রপ্তানি পণ্য হিসেবে এটাকে আরও কিভাবে ডেভেলপ করা যায় সেটার জন্য আমরা সবাই মিলে কাজ করব। ব্যবসায়ীদের তথ্য মতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের নিউ সিনেমা রোড, মাতৃ ভান্ডার সহ মহাদেবপট্টির অন্তত 20টি মিষ্টি দোকানে ছানামুখী উৎপাদন হয়। এসব দোকানে প্রতি মাসে অন্তত 60 লাখ টাকার বেশি ছানামুখী বিক্রি হয়। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচন আয়োজনই সরকারের অগ্রাধিকার, সংলাপের পর মির্জা ফখরুল। ভোটের আগে সংস্কারের প্রস্তাব জামায়াতের, একযোগে চলবে সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি। পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় শেরপুরে 5 জনের মৃত্যু, ময়মনসিংহ ডুবেছে নিম্নাঞ্চল, দুর্গতদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। বগুড়ায় বজ্রপাতে প্রাণ গেল 2 স্কুল ছাত্রের। এবং নিত্যপণ্যের বাজারে আগুন, বেড়েই চলেছে ডিম মুরগির দর। 20 দিনে 280 কোটি টাকা মুনাফা হাতিয়েছে কর্পোরেট প্রতিষ্ঠান, দাবি পোল্ট্রি অ্যাসোসিয়েশনের। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।